দৈত্য বললেও আসলে এরা দৈত্য নয়, এদের নেচার বা প্রকৃতিও দৈত্যসুলভ বা আসুরিক নয়। ভূত প্রেত তথা সমস্ত অসুরীদের রাজা এরা। এরা হলো ব্রহ্মদৈত্য, পারলে মানুষের উপকার করে, কিন্তু একবার এদের আক্রোশে পড়লে উদ্ধার পাওয়া প্রায় অসম্ভব। আজকের দুটো ঘটনার একটি এই ব্রহ্মদৈত্যকে নিয়ে শেয়ার করেছেন হেনা চট্টোপাধ্যায়। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, ঘটনা শুরু করার আগে তোমরা প্লিজ লাইক করে দাও, আর সাবস্ক্রাইব করা বাকি থাকলে সাবস্ক্রাইব করে দাও। প্রতি শনি মঙ্গলবার করে এমন সত্যি অলৌকিক, দৈবিক এবং ভৌতিক ঘটনা জানার জন্য আমি তোমাদের বন্ধু অমিত শুরু করছি আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে হ্যালো অমিত দা, আমি বর্ধমান পাল্লা রোড মামুদপুর থেকে হেনা চট্টোপাধ্যায় আপনার জন্য আজ আবার একটা ঘটনা নিয়ে এলাম। অনিরুদ্ধ ঘোষাল, যার বেশ কয়েকটা ঘটনা আপনাকে এর আগে শুনিয়েছিলাম, ওনার সঙ্গে আমার একদিন কথা হচ্ছিল। ওনাকে আমি বলি, জ্যাঠামশাই, ওই যে শৈলবামনের মা, উনি একদিন আমার একটা কথা বলেছিলেন। উনি নাকি ওনার দুয়ারের সামনে সেদিন বসা, তখন বৈশাখ মাস, বিকেলবেলা, সন্ধে হব হব করছে। এমন সময় উনি নাকি দেখেন বাড়ির সামনে আম, সুপুরি যে বড় বড় গাছগুলো ছিল, হঠাৎই মরমর করে কেঁপে উঠল। ওই দেখে উনি ভাবেন ঝড়টর উঠবে নাকি। ভেবে যেই উনি ওপরের দিকে তাকান, দেখেন ওপর থেকে কি যেন একটা উড়ে যাচ্ছে। বিশাল লম্বা চওড়া একজন মানুষ, ফর্সা টুকটুকে ধবধবে সাদা একটা ধুতি পরা আর একটা পইতে গায়ে। ওই দেখে উনি তো খুব ভয় পেয়ে যান, সঙ্গে সঙ্গে দৌড়ে ঘরের ভেতরে চলে আসেন। পরে বুঝেছিলেন উনি নাকি ছিলেন ব্রহ্মদৈত্য, শূন্যে উড়ে উড়ে যাচ্ছিলেন। এসব কি সত্যি জ্যাঠামশাই? ব্রহ্মদৈত্য কি সত্যি আছে? উনি তখন আমাকে বললেন, হ্যাঁ আছে তো, আমি তো একবার দেখেছি। ওই নতুন পুকুরের কাছে বেল গাছ থেকে বেলপাতা পাড়ছিল। আমি বললাম, ও মা, তাই নাকি? তা কি হয়েছিল ব্যাপারটা? উনি তখন বলা শুরু করলেন, অনেক বছর আগের কথা। বাড়ি বাড়ি তখনও পায়খানা বাথরুম এসব ছিল না। ভোরের আলো ফোটার আগেই মানুষ মাঠে ঘাটে একটু পরিষ্কার হতে যেত। এরকমই একদিন আমিও যাচ্ছিলাম ওই নতুন পুকুরের দিকে, হাতে একটা লোটা আর একটা গামছা পরনে। যদি খেয়াল করে থাকো তো দেখবে ওখানে একটা বেল গাছ আছে। তারই অনতি দূরে রাস্তার ডান দিকে একটা খামার বাড়ি পড়ে। দুঃখে গোয়ালা বলে একজন সেই খামার পাহারা দিত। তখন যখন যাচ্ছি, উনি তখন ওখানে একটা খাটিয়া পেতে ঘুমোচ্ছিলেন। তখনও ভোরের আলো ফোটেনি। এসব দেখতে দেখতে যেই আমি বেলগাছটার কাছাকাছি এসেছি, হঠাৎই আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। কি বলবো তোমাকে সেই কথা, নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না। অন্তত 20-25 ফুট লম্বা একটা লোক, পরনে একটা ধুতি, মোটা একটা পইতে গায়ে, পায়ে একজোড়া মোটা খড়ম, বেলগাছ থেকে বেলপাতা পাড়ছে। বেলগাছটা আর ওনার উচ্চতা প্রায় সমান। এই দেখে আমি তো বিশাল ভয় পেয়ে গিয়েছি। চোখের সামনে এরকম একটা জিনিস দেখলে কে না ভয় পাবে বলতো? তখন আমি ছুটে গিয়ে ওই খামার বাড়িতে ঢুকে পড়ি। আমার আওয়াজ পেয়ে তখন সেই দুঃখে গলা উঠে পড়ে। সে আমাকে চিনত। আমাকে জিজ্ঞেস করলো,
কি হয়েছে দাদা, এত ভোরবেলা এখানে? আমি তখন ওনাকে ব্যাপারটা বললাম। শুনে উনি বললেন, ও, তুমিও দেখেছো তাহলে? এতদিন ভাবতাম যে আমি শুধু বোধহয় তাকে দেখি, আর কেউ দেখতে পায় না। ওটা ব্রহ্মদৈত্য, ওই বেলগাছে থাকে। রোজ ভোরবেলায় ওই বেলগাছ থেকে বেলপাতা পাড়ে। কত দিন দেখেছি আমি। ওর ভয়ে ভোরের আগে আমি আর ওদিকে যাই না, বুঝেছ? যাই হোক, এরপর অন্য গলি ধরে আমি গেলাম সেই নতুন পুকুরে। তারপর কাজকর্ম সেরে যেই পুকুরে স্নান করব বলে নামতে যাব, হঠাৎ দেখি আমার সামনে জলের ওপরে কালো মতো বড় কি যেন একটা ভাসছে। সেটাও নড়ছে, জলটাও নড়ছে। ওই দেখে আমি তো আবারও খুব ভয় পেয়ে যাই। যে কি ওটা? কালো মতো গোল মতো কি ভাসছে ওটা জলের ওপরে? তারপর উঠে যখন আবার আমি বাড়ির পথে হাঁটছি, তখন আবার সেই দুঃখে গোয়ালার সঙ্গে আমার দেখা। উনি বলেন, সেই ব্রহ্মদৈত্য নাকি রোজ ভোরবেলায় বেলপাতা পেয়ে পুকুরে স্নান করতে নামে। তারই মাথাটা দেখেছি হয়তো আমি। এরপর থেকে ভোরের আগে ওদিকে যেতে আমারও কেমন গাটা ছমছম করত। তো এই ছিল অমিতদা ব্রহ্মদৈত্যের একটা সত্যিকারের ঘটনা। যদি ভালো লাগে তাহলে পাঠ করে শোনাবেন। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। ভূত প্রেত প্রেতনি এসব যদি থেকে থাকে তাহলে ব্রহ্মদৈত্য কেন নয়? বাংলায় অসুরীদের ইতিহাস অন্তত সেটাই তো প্রমাণ করে। তো এবারে চলে যাচ্ছি আজকের সেকেন্ড ঘটনায়। এটা শেয়ার করেছে চিত্রা দেবনাথ। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই এখানে ঘটনা শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমাদের বলি, তোমরাও যদি তোমাদের জানা অলৌকিক, ভৌতিক বা দৈবিক ঘটনা এখানে শেয়ার করতে চাও, তাহলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি লিখতে পারো তো লিখে, না হলে ভয়েস মেসেজ করে। এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। হ্যালো অমিতদা, আমি ইছাপুর থেকে চিত্রা দেবনাথ। অনেকদিন পর আবার একটা ঘটনা নিয়ে উপস্থিত হলাম। আমি তো আগেই বলেছিলাম, আমার মা সীমা দেবনাথ ছোট থেকেই মা হারা, মায়ের আদর যত্ন স্নেহ মমতা থেকে বঞ্চিত। তাই হয়তো দেবীরা বা মাতৃশক্তিরা তার সাথে একটু বেশি কানেক্টেড। ছোট ছোট দু একটা ঘটনার কথা বললেই সকলে বুঝতে পারবে। যেমন ছোটবেলা একবার আমার মা দাদুর সাথে শ্যামনগর চৌরঙ্গী কালী মন্দিরে পুজো দিতে গিয়েছিল। সেখানে মা কালীকে উনি বলেছিল, সবারই তো মা আছে গো, সবাই তো তার মার সঙ্গে থাকে, ওদের পছন্দের রান্না করে দেয়, কত আদর যত্ন করে, কিন্তু আমার মা নেই কেন গো? বাবা বলে যে তুমি আমার মা, কিন্তু কই, তুমি তো থাকো না আমার সাথে। আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব, আমার কাছে রেখে দেব তোমায়, যাবে তুমি? তারপর দেখতে দেখতে কেটে গিয়েছিল অনেকগুলো বছর। মা বড় হলো, বিয়েও হলো, তবে অবশ্য আমার তো কোনো জন্ম হয়নি। এরই মধ্যে বাবার একদিন একটা কথা খেয়াল এলো যে বিয়ের আগে উনি একটা মানসিক করেছিলেন মায়ের কাছে যে ওনার ওই কাজটা হলে উনি বাড়িতে মাকে পুজো দেবেন। কিন্তু দিনের পর দিন কেটে গেল, পুজোটা আর দেওয়া হয়নি। আর বেশি দেরি না করাই ভালো। এসব ভেবে 1993 সালে শিবরাত্রির পরদিন অমাবস্যাতে মায়ের পুজোর আয়োজন করলেন উনি বাড়িতে। মাটির একটা প্রতিমা আনা হলো, তারপর বিধিমতো মায়ের পুজো হলো। পরদিন আবার সেই প্রতিমা বিসর্জন দিয়ে দেওয়া হলো। তো এর পরের বছর 1994 সাল, সে বছর ঘটল একটা ঘটনা। শিবরাত্রির কিছুদিন আগে
মা স্বয়ং আমার মাকে স্বপ্নে দেখা দিলেন। বললেন, কিরে, আমি তো গিয়েছিলাম তোর কাছে থাকবো বলে, কিন্তু আমাকে রাখলি না, আমাকে বিসর্জন দিয়ে দিলি। আমায় রাখবি না তোর কাছে? এই ঘটনার পর আমার বাবা ঠিক করে যে এবছরও উনি মাকে পুজো দেবেন, কিন্তু এবছর আর বিসর্জন দেবেন না, রেখে দেবেন চিরকালের মতো। তাই সেবার কলকাতা থেকে একটা পাথরের মূর্তি এনে প্রতিষ্ঠা করা হলো বাড়িতে। ওই শিবরাত্রির পরদিন অমাবস্যাতে সামর্থ্য মতো পুজো হলো মায়ের। আমার মা ছোটবেলায় চৌরঙ্গী কালী মন্দিরে যে কথাগুলো বলেছিল, মাকে কাছে থাকার অনুরোধ জানিয়েছিল, অবশেষে মা এলেন তো। হয়তো ওনার আসতে অনেকটা সময় লেগেছিল, কিন্তু তবুও মা মরা মেয়ের মা হয়ে উনি এসেছিলেন শেষ অবধি, আর থেকেও গিয়েছিলেন। ওনার কাছে আমরা যা চাই উনি তাই দেন। কিন্তু সমস্যাটা কি জানো তো, আমরা ধৈর্য হারিয়ে ফেলি, যেটা উচিত নয়। তো যাই হোক, এবার আর একদিনের আর একটা ঘটনা বলি। তবে তার আগে আমাদের বাড়ির একটু বিবরণ দিয়ে নিই, না হলে বুঝতে অসুবিধে হতে পারে। আমাদের বাড়ির সামনে উঠোন, তারই একপাশে মায়ের মন্দির, আর মন্দিরের সোজাসুজি উঠোনের অপর প্রান্তে আছে কল। মায়ের মন্দিরের সামনে ছোট্ট একটা বাগানও আছে। তো যেদিনের ঘটনা, সেদিন অম্বুবাচী লাগবে। যিনি পুরোহিত ছিলেন, নিত্যদিন পুজো করতেন মন্দিরে, সেদিনও উনি পুজো করে মন্দির বন্ধ করে চলে গেলেন। অম্বুবাচী না ছাড়া অবধি আর মন্দির খোলা হবে না। তো সেদিন সন্ধেবেলায় আমার মা আর আমি উঠোনে বসা। মা কি যেন একটু লেখালেখি করছিল। এখানে বলে রাখি, আমার মার টুকটাক লেখালেখির অভ্যেস ছিল, খুব সুন্দর গল্প লিখতে পারতেন উনি। আর আমি তখন অনেক ছোট, ওখানে বসে স্কুলের পড়া রেডি করছিলাম। এমন সময় হঠাৎ করেই আমার মা একজন মহিলাকে দেখতে পায়। লাল পাড় একটা সাদা শাড়ি পরে কল থেকে এক ঘটি জল নিয়ে ওই মন্দিরের দিকে যাচ্ছে। মা ভেবেছিল যে অন্য কোনো মহিলা হয়ে বোধ হয়, কতজনই তো মন্দিরে পুজো দিতে আসে। কিন্তু অম্বুবাচী লেগে যাওয়ার পর আর তো মন্দির ছুতে নেই। মা তখন ওনাকে আওয়াজ দেয়, আরে থামুন থামুন, কোথায় যাচ্ছেন ওদিকে? জানেন না অম্বুবাচী লেগে গিয়েছে, এখন আর মন্দিরে যেতে নেই, দাঁড়ান। কিন্তু সেই মহিলা মায়ের যেন কোনো কথাই শুনতে পেলেন না। তখন আমার মা ছোটেন ওনাকে আটকাবেন বলে, কিন্তু ওনার কাছাকাছি যাবার আগেই বন্ধ মন্দিরের দরজা ভেদ করে ভেতরে প্রবেশ করে গেলেন সেই মহিলা। এই দেখে আমার মা তখন হতবাক হয়ে যায়। ঠকঠক করে কাঁপছিল তখন আমার মা। আমি যেহেতু তখন অনেক ছোট, এসব ব্যাপার আমি বুঝিনি, কিন্তু ওই মহিলাকে আমিও দেখেছিলাম। এরপর মা একটু ধাতস্থ হলে ছুটে যায় ওই পুরোহিতের বাড়ি। তাকে গিয়ে সমস্ত ঘটনা বলেন তিনি সবটা শুনে বলেন, সীমা, ভুলটা আমারই হয়েছে বুঝলে। যেহেতু 4 দিন মন্দির বন্ধ থাকবে, পুজো হবে না, তো একটু জল খাবার তুলে রেখে আসা উচিত ছিল আমার, না হলে এই কদিন মা খাবে কি? পরের বার থেকে এই ভুল আর করব না। এরপর উনি মায়ের সাথে আবারও আমাদের বাড়িতে এসেছিলেন, তবে অবশ্য মন্দিরে ঢোকেননি। মন্দিরের বাইরে দাঁড়িয়েই উনি মায়ের কাছে ক্ষমা চেয়েছিলেন, বলেছিলেন যে এমন ভুল আর কখনো হবে না। পরের বার থেকে অম্বুবাচীতে মন্দির বন্ধ করার আগে জল, প্রসাদ, ধূপ, ধুনো সব মায়ের সামনে রেখে দেওয়া হয়। অম্বুবাচী ছাড়লে, মন্দির খুললে নিয়মমাফিক পরের কাজগুলো করা হয়। এইভাবেই তখন থেকে আমাদের বাড়িতে মায়ের পুজো হয়ে আসছে। অনেকেই বলে আমাদের বাড়িতে মা নাকি খুব জাগ্রত, অনেকেই তার দর্শন পেয়েছে।
যে যা চেয়েছে তাই নাকি পেয়েছে, এরকম অনেক ঘটনা আছে। যদি শুনতে চাও লিখে পাঠাবো। তো হ্যালো সীমা কাকিমা, এই প্রসঙ্গে আপনাকে একটা কথা বলতে চাই। মা বাবা বিশ্বের শ্রেষ্ঠ সম্পদ, এতে তো কোনো সন্দেহ নেই। এই সম্পদের ওপরে আর কোনো সম্পদ নেই। তবে এই দুই সম্পদকে যে হারিয়েছে সে সত্যি অভাগা, সত্যি অভাগী। তার মতো দরিদ্র সত্যি এই পৃথিবীতে আর কেউ নেই। সব থেকেও যেন আসল জিনিসটাই তার কাছে নেই, সেটা আমি বুঝি। তবু আমি বলবো, আপনি তো ভাগ্যবতী যে জননীর অভাব বিশ্বজননী পূরণ করতে কজনের কাছে আসে বলেন তো। সেই জন্য মন খারাপ করবেন না, মা তো আপনার সঙ্গেই আছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের দ্বিতীয় ঘটনা। কেমন ছিল আজকের এপিসোডটা কমেন্ট করে জানিও তোমরা। ভালো লাগলে পরিচিতদের সঙ্গে শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডে আশিস কোলে লিখেছে, অপেক্ষা করছিলাম কখন ঘটনা আসবে। সুদেশা সিংহ রয় লিখেছে, সেকেন্ড ঘটনাতে মা সন্তোষী বাঁচিয়েছেন। মনীষা বিশ্বাস লিখেছেন, তোমার মিউজিক সিস্টেম খুবই ভালো। আমার তেমন মিউজিক সিস্টেম কিছুই নেই কাকিমা, যা কিছু সবাই ফোনটা দিয়েই করি। এবারে শম্পার জীবনযাত্রা থেকে লিখেছে, সত্যি কি আজব ঘটনা, কি টান পরিবারের প্রতি। মৌসুমী মুখার্জি লিখেছে, দারুণ লাগলো ঘটনাগুলো, তোমার ঘটনা খুবই সুন্দর হয়। মানসী দাস লিখেছে, খুব সুন্দর, বারুইপুর থেকে মানসী দি, আরও এরকম ঘটনা শোনাবে? নিশ্চয়ই শোনাবো, শুনতে থাকুন প্রত্যেক শনি মঙ্গলবার রাতে অলৌকিক। তো এছাড়াও আরও কমেন্ট করেছ পূর্ণিমা বেরা, মায়াদি, সোমা মুখার্জি, সঞ্চিতা লাইফস্টাইল, জয়া বণিক, স্বপ্না বাজাল, লাকি স্টার, সোহিনী বক্সি, অর্কপ্রভ নস্কর, শর্মিষ্ঠা ঘোষ, গীতাদি, এস দেবরয়, টিএন তিরুম, মালবিকা, বিজিএস, আবুল হোসেন সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে মঙ্গলবার রাত 10টায় আরও একটা রোমাঞ্চকর অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।